একটা মাটির বাড়িতে এক যুবতী মেয়ে তার ঘরের ছাদের দিকে একভাবে তাকিয়েছিল। আর তখনই তার মা এসে তাকে বলে, কি দেখছিস পার্বণী? মা, এই বাড়িটা কবেকার তৈরি? মানে কি কি জিজ্ঞাসা করিস তুই? বলো না মা, এই বাড়িটা কবেকার তৈরি? আমি জানি না, বিয়ে করে যবে এই বাড়ি এসেছি তারও আগে তৈরি। আচ্ছা মা, বলো তো, মাটির বাড়ি হওয়ার পরেও এই বাড়িটা এখনো কেন রয়েছে? তা আমি কি করে জানবো? কারণ পুরনো দিনে দারুণ ইঞ্জিনিয়ার ছিল। দেখো, একটা একটা কলমের জায়গায় কি সুন্দর করে বাঁশ রাখা রয়েছে। আর মাটির দেয়ালগুলো দেখো কি সুন্দর করে তৈরি করা। ওই ইঞ্জিনিয়ার ম্যাডাম, আমি বলতে এসেছিলাম খাবার বেড়ে দিয়েছি, আয় রুটি খেয়ে নে। আচ্ছা চলো, আসছি। এই কাহিনীটি হলো কমলা আর তার মেয়ে পার্বণীর। পার্বণী শহরের একটা বড় কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, আর তার মা কমলা তাদের গ্রামের মাঠেই চাষ করে নিজেদের সংসার চালাচ্ছিল। পার্বণী কলেজ থেকে 2-3 দিনের ছুটি পেলেই গ্রামে তার মায়ের কাছে চলে আসত। আর এবারে ছুটি কাটানোর পর পার্বণী কলেজে গেলে সেদিন সকালে। হাই পার্বণী, কেমন আছো? হাই সমীর, আমি একদম ঠিক আছি, তুমি বলো? আমিও ঠিকই আছি। বাই দ্য ওয়ে, আন্টি কেমন আছে? মা খুব ভালো আছে। আচ্ছা পার্বণী, শোনো না, কালকে আমার বার্থডে। আমার সমস্ত বন্ধুরা আমার বাড়িতে আসবে, তুমিও এসো না। আমি একটু ভেবে তারপর বলছি। এরকম বলো না ইয়ার, সবাই আসবে, তুমি এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসব। পার্বণীর কথা শুনে খুশি হয়ে সমীর সেখান থেকে চলে যায়। পার্বণী খুবই বুদ্ধিমতী আর সংস্কারী মেয়ে ছিল, তাই সমীর তাকে খুবই পছন্দ করত। তফাৎ শুধু এটুকুই, পার্বণী ছিল গরিব আর সমীর ছিল শহরের সবথেকে বড় বিল্ডার ওম প্রকাশের ছেলে। আর সন্ধ্যাবেলা পার্টিতে সমীরের সমস্ত বন্ধু এসেছিল। সেখানের সব মেয়েরাই মডার্ন ড্রেস পরেছিল, শুধুমাত্র পার্বণী শাড়ি পরেছিল। আর পার্টি শেষ হওয়ার পরে। বাবা সমীর, ওই যে মেয়েটা শাড়ি পরে এসেছিল, ওটা কে ছিল? বাবা, ওটা আসলে পার্বণী ছিল, আমার ক্লাসমেট। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম ওকে, মেয়েটাকে সংস্কারী মনে হলো। হ্যাঁ বাবা, ও খুবই সংস্কারী আর খুবই ভালো মেয়ে, সবসময় ক্লাসে ফার্স্ট হয়। আর ওর হাতে একটা গিফটও দেখলাম মনে হলো, ওটা কোথায়? ওটা নিয়ে এসো তো। ওম প্রকাশের কথা শুনে সমীর পার্বণীর গিফটটা সেখানে নিয়ে এলো। আসলে ওম প্রকাশ দেখতে চাইছিল যে পার্বণী তার ছেলের জন্য কি উপহার এনেছে। আর গিফট খুলে ভগবান গণেশের মূর্তি দেখে। তুমি কি জানো তোমাকে ওই মেয়েটা কেন গণেশ ঠাকুর গিফট করলো? ওর ভালো লেগেছে, তাই হয়তো। আরে বুদ্ধু, গণেশ ঠাকুরকে বুদ্ধির দেবতা মানা হয়, আর সেই জন্যই ও তোমাকে গণেশ ঠাকুরের মূর্তিটা গিফট করেছে, বুঝলে? এরপর গণেশের মূর্তি মন্দিরে স্থাপন করার পর ওম প্রকাশ সেখানে হাত জোড় করে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মূর্তির দিকে তাকিয়েছিল। পার্বণীকে খুবই পছন্দ হয়েছিল ওম প্রকাশের, আর সে এটাও ভাবছিল যে সমীরও নিশ্চয়ই তাকে পছন্দ করে, তাই সে এবার পার্বণীকে রাজি করাতে চাইছিল। তারপর একদিন ফোনে। কি, পার্বণী আজকেও আসেনি? আরে এক্সাম যে সামনেই, ও এরকম কেন করছে? ও তো একটাও ক্লাস মিস করে না। দাঁড়া, আমি দেখছি। কি হলো বাবা, কোনো প্রবলেম? পার্বণী 3 দিন হয়ে গেল কলেজে আসছে না, জানি না ওর কি হয়েছে। তো ওকে ফোন করে নাও। বাবা, এটাই তো প্রবলেম, ওর কাছে যে কোনো ফোন নেই। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি কলেজ যাও, আমি ওর খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে বাবা। এখন সমীরের সঙ্গে সঙ্গে ওম প্রকাশও পার্বণীর জন্য চিন্তা করছিল। আর সন্ধ্যাবেলাতে ওম প্রকাশ পার্বণীর খোঁজ পেয়ে যায়। আর পরের দিন সকালবেলাতে ওম প্রকাশ সমীরকে নিয়ে পার্বণীর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে গ্রামে। আমাকে ক্ষমা করে দে রে মা, তোর বাবার চলে যাওয়ার পরে আমি ওই জমিদারের ধার শোধ করতে পারিনি, আর আজকে আমার আর তোর বাবার ভুলের জন্য তোর জীবনটা নরক হয়ে যাচ্ছে মা। এমন করে বলো না মা, তোমরা তো আমার ভালোর জন্যই এই কাজ করেছ। আমার কপালে এটা থাকলে তাই সই, তুমি কেঁদো না। আর কিছুক্ষণ পর পার্বণী কনে সাজে সেজে উঠলেও সে খুবই মনমরা হয়েছিল। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। পার্বণী বুঝতে পারছিল না যে তার জীবনটা কোন দিকে যাচ্ছে এবার, কারণ তার হবু বর মণ্ডপে মদ্যপান করে এসেছিল আর বারবার টলে পড়ে যাচ্ছিল। আর তখনই সেখানে একটা গাড়ি নিয়ে নামলো ওম প্রকাশ আর সমীর। পার্বণীকে কনে সাজে দেখে আর বরকে মদ্যপ অবস্থায় দেখে ওম প্রকাশ রেগে গিয়ে বলে, দাঁড়াও, তুমি কে? আর বিয়েটা কেন বাধা দিচ্ছ? আমি কে সেটা জানার তোমাদের কোনো দরকার নেই, শুধু এটা জানতে চাই পার্বণী কি এই বিয়ের জন্য রাজি কিনা। ওম প্রকাশের এই কথা শুনে সেখানে সবাই চুপ করে গেলেও পার্বণী কাঁদতে থাকে।
ও, তার মানে তোমার বিয়ে এরা জোর করে করাচ্ছে। মা উঠে এসো, তোমাকে এই বিয়েটা করতে হবে না। করতে হবে না মানে? আমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? ওর বাবা ওর পড়াশোনার জন্য আমার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছে, কিন্তু ওর বাবা তো টপকে গেছে। এখন আমি কি করব বলো? এই বুড়ি তো আমার ধার কোনোদিনও শোধ করতে পারবে না। ওদের তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আমি কত সুন্দরভাবে ওদের মেয়ের বিয়ে দিচ্ছি, তাও আবার আমার ছেলে বিরজুর সাথে। এই মাতালটার সাথে, যে ঠিক করে এখনো দাঁড়াতেও পারছে না। ও পার্বণীর কি দায়িত্ব নেবে? দাদা, আপনি আপনার নিজের চরকায় তেল দিন, আমার চরকার দিকে বেশি তাকাবেন না। এক কথায় বলতে গেলে এই মেয়েকে আমি 10 লাখ টাকায় কিনে নিয়েছি, বুঝলেন? বুঝলি অপদার্থ গাধা, মেয়েরা পণ্য নয়। আর রইল কথা তো 10 লাখ টাকার। এই নে 15 লাখ টাকা, পুরো সুদ সমেত। নে এবার কেটে পড়। মনে হচ্ছে আপনার অনেক টাকার দম, তাই তো ঝট করে 15 লাখ টাকা আমার হাতে ধরিয়ে দিলেন। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে দাদা, আমরা তো চলে যাব, কিন্তু আপনি 2-3 লাখ টাকায় বুড়িটাকেও দিয়ে দিন। বিনা পণে ওর মেয়েকে কেই বা বিয়ে করবে? আমার ছেলে সমীর করবে, এক্ষুনি এই মণ্ডপে দাঁড়িয়ে, তাও কোনো পণ না নিয়ে। বাবা, তুই বিয়ে পিড়িতে বস। দাঁড়াও বাবা, আমি পার্বণীকে জিজ্ঞেস করতে চাই, ও কি আমাকে বিয়ে করতে চায় নাকি করতে চায় না। এই বলে মনে খুবই আশা নিয়ে সমীর পার্বণীর দিকে তাকায়, আর পার্বণী চোখে খুশির জল নিয়ে সমীর আর তার বাবাকে প্রণাম করে। আর কিছুক্ষণ পরেই ধুমধাম করে সমীর পার্বণীকে বিয়ে করতে আসে, আর পুরো সম্মানের সঙ্গে পার্বণীকে বউ করে বাড়ি নিয়ে যায়। কাজলের জন্ম হতেই তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আর তার কিছুদিন পরে কাজলের মাও মারা যায়। কাজলের কাছের মানুষ বলতে ছিল তার কাকা কাকিমা। এরপর সময় কাটলে কাজল আর তার কাকা কাকিমার মেয়ে সুমনা একসঙ্গে বড় হয়ে ওঠে। আর কাকিমা কাজলের বিয়ের আগেই সুমনার বিয়ের কথা ভেবেছিল। যদিও কাজলের থেকে সুমনা 2 বছরের ছোট ছিল, তবুও নিজের সন্তান যে নিজেরই হয় তা কাকিমা তার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছিল। কাকিমা, ঘর সাজানোর ওই দাদাটা এসেছে। বলছি শুনছো? ওই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ওই ছেলেটা এসেছে সাজাতে। উঠোনেই সাজিয়ে দিতে বলি। গায়ে হলুদের অনুষ্ঠানে তো অনেক লোক আসবে, তো উঠোনে জায়গা অনেকটা বেশি আছে, সবাই আরাম করে বসতে পারবে। সন্ধেবেলাতে আবার তাড়াতাড়ি বিয়ে বাড়ি যেতে হবে, তো উঠোনে সাজিয়ে নেওয়াটাই ঠিক হবে। আর তাছাড়া সুমনার শ্বশুরবাড়ির লোকেরাও তো আসবেই অনুষ্ঠানে। মা, তুমি সবকিছু দেখে নিয়েছো তো? আরে মা, তুই চিন্তা করিস না, সব হয়ে গেছে। এই কাজল, সুমনার শ্বশুরবাড়ির লোক এক্ষুনি চলে আসবে। সবার জন্য ভালো করে খাবারের আয়োজন কর, আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আমি চা বসিয়েছি। আরে কলাবতী, তুমি এই 2 দিনের জন্য তো রান্না করার জন্য কাউকে রাখতে পারতে। সারাদিন যদি ও কাজ করে, বেচারি কখন গায়ে হলুদের জন্য তৈরি হবে? তুমি চুপ করো তো, ও কি করতে সাজবে? বাড়ির 1000টা কাজ কে করবে তবে? তুমি যাও, ওদিকে যাও, গিয়ে দেখো একটু কাজকর্ম সব। এরপর কাজলের কাকা কাকিমা গায়ে হলুদের অনুষ্ঠানে তোড়জোড় করে। গায়ে হলুদের অনুষ্ঠানে বাড়িটা ভালো করে সাজানো হয়েছিল, সবাই সুন্দর সুন্দর কাপড় পরেছিল, ঢোল বাজতে শুরু করলো, আর গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হলো। কাকিমা, মা সুমনার জন্য এই সাজের জিনিসগুলো পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, একদম ঠিক আছে। বলছি মাকে বলো আমরা সময় মতো বিয়ে বাড়ি চলে যাব, তোমরাও বরকে নিয়ে চলে এসো, কেমন? আন্টি, চিন্তা নেই, সুমনার থেকে বেশি তারা বিজয়ের ওকে বউ করে নেওয়ার। ছেলের জামাইবাবুর এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে শুরু করে। কাজল সবাইকে চা দিচ্ছিল, কিন্তু হঠাৎই ভিড়ের মধ্যে সুমনার ননদের শাড়িতে 1 কাপ চা উল্টে যায়। ও নো! কাকিমা, তোমার কাজের মেয়েটা আমার লেহেঙ্গাটাই পুরো নষ্ট করে দিল। স্টুপিড একটা! এটা আমার 50,000 টাকার লেহেঙ্গা। ক্ষমা করবেন দিদি, বুঝতে পারিনি। ওই জামাইবাবুর পা! একটা কাজের মেয়ে হয়ে আমাদেরকে দিদি আর জামাইবাবু বলছো? ননসেন্স! আমি কাজের লোক নই। কাজল, ওরা পাত্রপক্ষ, ওদের সঙ্গে তর্ক করতে যাস না তুই। ওদের খেয়াল রাখা আমাদের কর্তব্য। যা, রান্নাঘরে যা। কিছু মনে করো না মা, আসলে ও একটু এরকম হাবাগোবাই। আমার বড় যা আর বড়দার মেয়ে, নিজেরা তো মরে গেল, কিন্তু এই মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে রেখে চলে গেল। ও একটা অশিক্ষিত মেয়ে।
কোনো ব্যাপার নয় আন্টি, ড্রাই ক্লিন হয়ে যাবে। এখন অনুষ্ঠানটা এনজয় করা যাক। কাজলের চোখ জলে ভরে যায়। সবাই যখন গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করছিল, তখন কাজলকে রান্নাঘরে কাঁদতে দেখে একটি ছেলে সেখানে আসে। হাই, এমনিতেও মেয়েদের চোখের জলে খুব একটা ভালো মানায় না, হাসি মুখটাই মানায়। এই নাও রুমাল, চোখের জলটা মুছে নাও। আপনি কে? চিনতে পারলাম না। হাই, আমি আকাশ। আমি বিজয়ের ছোটবেলার বন্ধু। আর তোমার নামটাও আমি জানি, কাজল, তাই তো? ধন্যবাদ। এরপর আকাশ আর কাজল কিছুক্ষণ কথা বলল, আর একটু পরে কাজলের মুখেও হাসি ফুটে উঠল, কারণ এত কথা তো তার সঙ্গে কেউই বলে না। আকাশ, তুই এখানে কি করছিস? চল বাড়ি যাব, বিজয়ের গায়ে হলুদ হবে। হ্যাঁ দিদি, চলো। আচ্ছা, টাটা, পরে কথা হবে। পাত্রপক্ষ বাড়ি চলে যায়। সন্ধ্যাবেলাতে বিয়ে ছিল, সবাই রেডি হয়ে গেছিল, মণ্ডপও সেজে উঠেছিল, আর বিয়ের অনুষ্ঠানে সকলে খুব সুন্দর পোশাক পরে সেজেছিল। কিন্তু কাজল অনেক দিনের পুরনো একটি জামা পরে উদাস মনে এক কোণায় দাঁড়িয়েছিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। কলাবতী, আজকের দিনে তো কাজলকে কমসে কম একটা ভালো কাপড় দিতে পারতে। কাজল যে আমাদের মেয়ের মতো, আর তুমি ওর সাথে কেমন ব্যবহার করো? ও কি বাইরের মানুষ নাকি? ও যে আমার ভাইয়ের মেয়ে। থাকুক দাঁড়িয়ে, আমার কাছে অত টাকা নেই যে ওকে নতুন কাপড় কিনে দেব। নিজেরটাই তাই কষ্ট করে কিনেছি। এমনি বিয়ের জন্য অনেক খরচ হয়ে গেছে, আর ওকে কেই বা দেখছে? ওর কি অত ভালো কপাল নাকি যে ধনী পরিবারে বিয়ে হবে? ওই একটা গরিব মানুষকে দেখে ওর বিয়ে দিয়ে দেব। ধুমধাম করে সুমনার বিয়ে দেওয়ার পর কলাবতী কাজলের উপর খেয়ালই দিত না। কাজল সারাদিন বাড়ির কাজ করে চুপচাপ ঘুমিয়ে পড়ত, কারণ কেউই তার সঙ্গে কথা বলতো না। সুমনা কিছুদিনের জন্য এ বাড়িতেই ছিল, তাই বিজয়ের নিতে আসার কথা ছিল। একদিন সকালবেলা যখন কাজল ঘর পরিষ্কার করছিল, তখন বিজয়ের বন্ধু তার বাবা মা আর বিজয়কে নিয়ে সেখানে আসে। মা, বাবা, আকাশ কাজলকে বিয়ে করতে চায়। ও গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরেই আমাকে এই কথাটা বলেছিল। আমি ভাবলাম একবার বিয়েটা হয়ে যাক, তারপরেই না হয় কথা বলবো। কাজলের সঙ্গে বিয়ে? হ্যাঁ আন্টি, কাজলকে আমার খুব পছন্দ। আমি ওকে বিয়ে করতে চাই। কাজল, এই বিয়েতে তুমি রাজি তো? হঠাৎ করে এইসব শুনে কাজলের কাকিমা কলাবতী তো মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সুমনাও খুবই অবাক হয়ে যায়। আর কাজল আকাশের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। বাবা আকাশ, তুই যেমনটা বলেছিলি কাজল ঠিক তেমনই সুন্দর। এ যে আমাদের ভাগ্য যে কাজল আপনাদের বাড়ির বউ হতে চলেছে। না না, এই যে আমাদের সৌভাগ্য। দেখ মা কাজল, ভগবান তোর জীবনে আবার খুশি এনে দিয়েছে। ছোটবেলায় মা বাবাকে হারালি, এত কষ্ট পেলি, আমিও তোর জন্য কিচ্ছু করতে পারলাম না, কিন্তু আজ আমি তোর জন্য খুব খুশি রে মা। কাকা, এই বলে কাজল তার কাকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর কিছুদিন পর কাজল আর আকাশের গায়ে হলুদের দিন আসে, আর অনুষ্ঠানের দিন সকালে কাজলের শ্বশুরবাড়ি থেকে অনেক অতিথি আসে। কাকিমা, আমার ছোট যাকে কি সুন্দর লাগছে, সবাই ওর গায়ে হলুদ দাও, যাতে ও আরো সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ। শ্বশুরবাড়ির লোকেদের এত ভালোবাসা দেখে কাজলের চোখে জল চলে আসে। কাজলের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নাচ গান করে খুবই আনন্দ করে। শুধু মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল কাজলের কাকিমা আর দিদি, কারণ তারা বিশ্বাসই করে উঠতে পারছে না যে কাজল এত সৌভাগ্যবতী আর তার বিয়ের অনুষ্ঠান এত ধুমধাম করে হচ্ছে। আর কাজলের কাকিমার বাজে স্বভাবের কথা জেনে বিয়ের সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব কাজলের শ্বশুরবাড়ির লোকেই করেছিল, কারণ তারা জানতো কলাবতী বিয়ের কোনো অনুষ্ঠানই সঠিকভাবে করবে না। কাজলের জীবনে নতুন খুশি আসে, আর ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠানের পর আকাশের সঙ্গে বিয়ে করে শুরু হয় কাজলের নতুন জীবন। Thanks for watching.